দাদা, আপনি কুমারগ্রাম যাবেন? ওইদিকে তো আমি যাই না। আচ্ছা, আপনি বসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। আমার নাম পল্লবী, জন্মস্থান হলো কুমারগ্রাম। ছোটবেলায় গ্রামের প্রাথমিক স্কুলেই পড়াশোনা করেছি। তারপর শহরে ফালাকাটা কলেজে চান্স পাই। বাড়ি থেকে রোজ যাতায়াত করাটা খুব কষ্টের, সেজন্যই ভাড়া বাড়িতে থাকি। আমাদের গ্রামটা বেশ সুন্দর। এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। বাড়ি পৌঁছতে আরও 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। মেম সাহেব, আপনার গ্রামের কাছে অনেকটাই চলে এসেছি। এবার আপনি এখানে নামুন। এর থেকে ভেতরে আমি আর যেতে পারবো না। আর একটু ভেতরে চলুন দাদা, এখনো তো বেশ খানিকটা পথ বাকি। এই গ্রামের ভেতরে কোনো রিক্সাওয়ালাই যায় না, তবুও আমি এত দূর আসলাম। আপনি এখানেই নেমে পড়ুন। আশ্চর্য, আপনি এই যে আগে বললেই পারতেন, আমি অন্য রিক্সা নিয়ে আসতাম। তারপর আর কোনো কথা না বাড়িয়ে রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। আমি প্রায় 3 মাস পর বাড়ি ফিরছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আশেপাশের গ্রামের কাউকেই দেখতে পাচ্ছি না। সন্ধে হতে না হতেই সবাই ঘর নিয়েছে। ঠিক তখনই দূরে গ্রামের এক পিসিমাকে দেখতে পেলাম। ও পিসিমা, পিসিমা শোনো, আমি পল্লবী। আরে পল্লবী, তুই? তা বাড়ি ফিরতে এত দেরি করলি কেন? যা যা, তাড়াতাড়ি বাড়িতে যা, দেরি করিস না যেন, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যা। সবে তো সন্ধে হলো, এত তাড়াহুড়ো কিসের? তা তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। এখন কথা বাড়িয়ে লাভ নেই, তুই তাড়াতাড়ি বাড়ি যা, আমিও যাই, চললাম রে। এই বলে পিসিমা চলে গেলেন। ওনার চোখে মুখে কেমন জানি ভয় কাজ করছিল। আমাকেও তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে বলল। আবার ওই রিক্সাওয়ালাও গ্রামের ভেতর ঢুকলেন না। এসব ভাবতে ভাবতে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এই ধরো মিনিট 5 মধ্যেই আমি বাড়ি পৌঁছে গেলাম। ও মা, দরজা খোলো, সন্ধে হতে না হতেই দরজা লাগিয়ে দিয়েছো। কে, পল্লবী এসেছিস নাকি? হ্যাঁ গো, আমি। দরজাটা খোলো এবার। তো দিনে দিনে বাড়ি ফিরতে পারলি না? এত দেরি করে আসলি কেন? উফ মা, তুমিও না। আমি এখন বড় হয়েছি, সন্ধে হয়েছে তাতে কি হয়েছে? সেদিন রাতে খাওয়া দাওয়ার পর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। তারপর সকালে কার কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি উঠে দেখি পিসিমাদের বাড়িতে অনেক লোকের ভিড় জমেছে। কি হয়েছে সেটা দেখার জন্য পিসিমাদের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি পিসিমার লাশ পড়ে আছে। কি ভয়ানকভাবে মৃত্যু হয়েছে, দেখেই যেন মনের ভেতর ভয় জন্ম নিচ্ছে। কিন্তু ভাবার বিষয় হলো, পিসিমা কাল সন্ধেবেলা আমার সাথে কথা বলল। তাহলে এক রাতের মধ্যে কি এমন হলো যে এত ভয়ঙ্করভাবে মৃত্যু হলো? পিসিমার মৃতদেহটি সৎকারের জন্য নিয়ে যাচ্ছে, আর গ্রামের লোকের মনে যেন ভয় এমনভাবে বাসা বেঁধেছে যেন সবার মৃত্যুর দিন ধীরে ধীরে এগিয়ে আসছে। সেদিন বিকেলে মিলি টিউশন পড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার সাইকেলের চেন পড়ে গিয়েছিল। উফ, সাইকেলের চেনটা কি এখনই পড়তে হলো? আর এদিকে তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, আমি কি করব এখন? কিছুক্ষণ পর মিলি সাইকেলের চেনটা ঠিক করে বাড়ি যাচ্ছিল। তখন সন্ধ্যা মিলিয়ে গেছে, আশেপাশে লোকজন নেই। গ্রামের রাস্তাটা যেন শুনশান মনে হচ্ছিল। তখন সন্ধ্যা 7টা বাজে। হঠাৎ করে কে যেন মিলির সাইকেল টেনে ধরেছে। তখন মিলির সারা গা বেয়ে ঘাম ঝরতে লাগলো।
আমার হাত থেকে কোথায় পালাবি? আমি এই গ্রামের কাউকে বাঁচতে দেব না। এক এক করে সবার মৃত্যু আমার হাতেই হবে। মিলির হাত পা যেন ঠান্ডা হয়ে গেল, সে কিছুই বলতে পারছে না। ভয়ঙ্কর দেখতে তার চেহারা, চোখ দুটো আগুনের লাভার মতো লাল, কপাল বেয়ে যেন রক্ত বের হচ্ছে। সে আস্তে আস্তে মিলির কাছে আসলো। মিলি ভয়ে কিছু বলতে পারছে না, তার হাত পা কাঁপছিল। তার পরের দিন মিলির দেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছে। গ্রামে হয়তো কোনো দুষ্টের কুনজর পড়েছে। তার পরের দিনই আমার কলেজে যেতে হতো, তাই মা সকাল সকাল আমাকে পাঠিয়ে দিয়েছে। আবারও গ্রামে ফিরতে হবে, কারণ কলেজ 2 দিন বন্ধ থাকবে। 2 দিন পর আবারও স্টেশনে এলাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। বসেই আছি, কিন্তু ট্রেন আসছে না। স্টেশনের ঘড়িতে দেখলাম বিকেল 4টা বাজে। ট্রেন আসলো আর আমি দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। তখন প্রায় 5টা বেজে গিয়েছিল। 1 ঘন্টা ট্রেন লেট করেছে। আর আমাদের গ্রামের স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে গিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, আজকে একটা রিক্সা বা টোটো কিছুই তো দেখতে পাচ্ছি না। আজ ছিল অমাবস্যার রাত, আকাশটা কালো হয়ে আছে, চাঁদের কোনো চিহ্নও নেই। আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, একটা পাখির কিচিরমিচির আওয়াজও শোনা যাচ্ছে না। হঠাৎ করে কারোর উপস্থিতি অনুভব করলাম। আমার মন বলছিল কেউ তো আমার আশেপাশে আছে। তারপর আমার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারলাম। আমার শরীর বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল, হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে গেল। কি ভয়ানক চেহারা তার, দাঁতগুলো কত হিংস্র, দেখে যেন মনে হচ্ছিল আমায় ছিঁড়ে খাবে। তুই কি ভেবেছিলি আমার হাত থেকে তুই মুক্তি পাবি? তুই তুই এখানে এলি কি করে? ভালো চাস তো এখান থেকে চলে যা তান্ত্রিক, চলে যা। গ্রামের মানুষদের তুই বিনা অপরাধে মেরে ফেলেছিস, এটা আমি কিছুতেই হতে দেবো না। তুই আমার কিছুই করতে পারবি না, আজ আমি তোকে মেরেই ফেলবো। তবে রে, এত বড় কথা, দেখ তাহলে আজ কে কাকে মারে। সঙ্গে সঙ্গে তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো ও ছাই ভূতের ওপর ছিটিয়ে দিল। তান্ত্রিক, তুই কাজটা ঠিক করলি না, আমার গা পুড়ে যাচ্ছে। কাজটা ঠিক করলি না তান্ত্রিক। আস্তে আস্তে সেই ভূতের ভয়ঙ্কর চেহারা কোথায় যেন মিলিয়ে গেল। আমি জানতাম তোর বাড়ি ফিরতে দেরি হবে, তাই আমরা গ্রামের সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম। আপনাদের আর কোনো ভয় নেই, এই আত্মা আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। তার পরের দিন থেকে ওই আত্মার ভয় গ্রামের লোকেদের মনে আর ছিল না। সবাই গ্রামে সুখে বসবাস করছিল। আগে গ্রামে যেমন প্রতিদিন কেউ না কেউ মারা যেত, একদিন পিসিমা, তো একদিন মিলি, ছোট বাচ্চা মেয়েটাকেও সেই ভয়ঙ্কর আত্মা ছাড়েনি। সেই ঘটনা গ্রামে আর কোনোদিন ঘটেনি।